কন্যার বিবাহযোগ্য বয়সের সম্বন্ধে যত মিথ্যা চালানো যায় চালাইয়াও সীমানা রেঙ্গাইয়াছে। বিবাহের আশাও শেষ হইয়াছে। ওমা, সে কি কথা! এখান হইতে আরম্ভ করিয়া চোখ টিপিয়া কন্যার ছেলেমেয়ের সংখ্যা জিজ্ঞাসা করিয়াও এখন আর কেহ রস পায় না। সমাজে রসিকতারও বাহুল্য হইয়াছে। এমনই দশা অনুরাধার, অথচ ঘটনা সে যুগের নয়, নিতান্তই আধুনিক কালের। এমন দিনেও যে কেবলমাত্র গণ পণ ঠিকুচি কুষ্টি ও কুলশীলের যাচাই বাছাই করিতে এমনটা ঘটিল যে অনুরাধার বয়স 23 পার হইয়া গেল। বর জুটিল না, এ কথা সহজে বিশ্বাস হয় না বটে, তবুও ঘটনা সত্য। সকালে এই গল্পই চলিতেছিল আজকে জমিদারের কাছারিতে। নতুন জমিদারের নাম হরিহর ঘোষাল, কলিকাতাবাসী। তার ছোট ছেলে বিজয় আসিয়াছে। সকালে এই গল্পই চলিতেছিল জমিদারের কাছারিতে আজকে। নতুন জমিদারের নাম হলো হরিহর ঘোষাল, কলিকাতাবাসী। তার ছোট ছেলে বিজয় আসিয়াছে গ্রামে। বিজয় তার মুখের চরুটটা নামাইয়া রাখিয়া জিজ্ঞাসা করিল, কি বললে? গগন চাটুর্যের বোন বাড়ি ছাড়বে না? যে লোকটা খবর আনিয়াছিল সে বলিল, আগে যা বলবার ছোটবাবু এলেই তাকেই বলিব। বিজয় তখন ক্রুদ্ধ হইয়া কহিল, তা তার বলবার আছে কি? এর মানে তাদের বার করে দিতে আমাকে নিজেই যেতে হবে দেখছি। বিনোদ হলো গ্রামের লোক। অনুরাধাদের দুর্দশার ইতিহাস সেই বলিতেছিল, কিন্তু অনতিপূর্ব ইতিহাসেরও যে একটা অতিপূর্ব ইতিহাস থাকে সেটাই বলি। এই গ্রামখানির নাম হলো গণেশপুর। একদিন ইহা অনুরাধাদেরই ছিল। বছর 5 হইল হাত বদল হইয়াছে। সম্পত্তির মুনাফা 1000-2 বেশি নয়, কিন্তু অনুরাধার পিতা অমর চাটুর্যের চালচলন ছিল 20,000 মতোই। অতএব ঋণের দায়ে ভদ্রাসন পর্যন্ত গেল ডিগ্রি হইয়া। ডিগ্রি হইল বটে, কিন্তু জারি হইল না। মহাজন ভয়ে থামিয়া রহিল। চট্টোপাধ্যায় মহাশয় ছিলেন যেমন বড় কুলীন, তেমনই ছিল প্রচণ্ড তার জপ তপ ক্রিয়াকর্মের খ্যাতিও। তিনি মরিলেনও ঘটা করিয়া, এমনকি তাহার শ্রাদ্ধ শান্তি নির্বাহিত হইলেও ঘটা করিয়া। কিন্তু সম্পত্তির পরিসমাপ্তি ঘটিল ঠিক এখানেই। এতদিন নাকটুকু মাত্র ভাসাইয়াছে তরণী কোনো মতে নিঃশ্বাস টানিতেছিল। এইবার বাবুদের বাড়ির সমস্ত মর্যাদা লইয়া অতলে তলাইয়া গেল। পিতার মৃত্যুতে পুত্র গগন পাইল এক জরাচীর্ণ ডিগ্রি করা পৈতৃক বাস্তুভিটা আর আখণ্ড ঋণ ভারগ্রস্ত গ্রাম্য সম্পত্তি। এছাড়া গোটা কয়েক গরু, ছাগল, কুকুর, বিড়াল, এবং ঘাড়ে পড়িল পিতার দ্বিতীয় পক্ষের কন্যা অনুরাধা। এবার পাত্র জুটিল গ্রামেরই এক ভদ্র ব্যক্তি। গোটা 5-6 ছেলেমেয়ে ও নাতিপুতি রাখিয়া বছর 2 হইল তাহার স্ত্রী মরিয়াছে। সে আবার বিবাহ করিতে চাই। অনুরাধা সব শুনিয়া বলিল, দাদা, কপালে তো আমার আর রাজপুত্র নাই গো। তুমি এখানেই আমার বিবাহ দিয়া দাও। লোকটা টাকা করি আছে, তবু দুটো খেতে পড়তে তো পারব। তখন গগন আশ্চর্য হইয়া বলিল, সে কি কথা? ত্রিলোচন গাঙ্গুলির পয়সা আছে তা জানি, কিন্তু ও ঠাকুর দাদা কুল ভেঙে সতীপুরের চক্রবর্তীদের ঘরে বিয়ে করেছিল তা জানিস? ওদের আছে কি? বোন তখন বলিল, আর কিছু থাক আর না থাক, টাকা তো আছে। কুল নিয়ে উপোস করার চেয়ে 2 মুঠো ভাত ডাল পাওয়া অনেক ভালো দাদা। গগন তখন মাথা নাড়িয়া বলিল, না না, সে কিছুতেই হয় না, হবার নয়। কেন নয় বলো তো দাদা? বাবাও সব মানতেন, কিন্তু তোমার তো কোনো বালাই নেই। এখানে বলা আবশ্যক, পিতার গোড়ামি পুত্রের ছিল না। মদ্য, মাংস ও আরো একটা আনুষঙ্গিক ব্যাপারে সে সম্পূর্ণ মোহমুক্ত পুরুষ। পত্নী বিয়োগের পরে ভিন্ন পল্লীর কি একটি নিচু জাতীয় স্ত্রীলোক
আজও যে তাহার অভাব মোচন করিতেছে এ কথা সকলেই জানেন। গগন ইহা ইঙ্গিত বুঝিয়া গর্জিয়া বলিল, হ্যাঁ, আমার গোড়ামি নেই, কিন্তু কন্যাগত কুলের শাস্ত্রাচার কি তোর জন্য জলাঞ্জলি দিয়ে 14 পুরুষ নরকে ডোবাবো? কৃষ্ণের সন্তান, স্বভাব কুলীন আমরা। যা যা, এমন নোংরা কথা কখনো মুখে আনিস নে। এই বলিয়া সে রাগ করিয়া চলিয়া গেল। ত্রিলোচন গাঙ্গুলির প্রস্তাবটা এখানেই চাপা পড়িল। গগন তখন হরিহর ঘোষালকে ধরিয়া পড়িল। কুলীন ব্রাহ্মণকে ঋণমুক্ত করিতেই হইবে। কলিকাতায় কাঠের ব্যবসায়ী হরিহর লক্ষপতি ধনী হইয়াছে। একদিন তাহার মাতুলালয় ছিল ঠিক এই গ্রামেই। বাল্যকালে বাবুদের বহু সুদিন তিনি নিজে চোখে দেখিয়াছেন। বহু কাজকর্মে পেট ভরিয়া লুচি মন্ডা আহারও করিয়া গিয়াছেন। টাকাটা তাহার পক্ষে বেশি নয়, তিনি সম্মত হইলেন। চাটুজ্যেদের সমস্ত ঋণ পরিশোধ করিয়া হরিহর গণেশপুর ক্রয় করিলেন। কুণ্ডুদের ডিগ্রির টাকা দিয়া ভদ্রাসন ফিরিয়া লইলেন। কেবল মৌখিক শর্ত এই রহিল যে বাহিরের গোটা 2-3 ঘর কাছারির জন্য ছাড়িয়া দিয়া গগন অন্দরের দিকটাই যেমন বসবাস করিতেছে ঠিক তেমনই করিবে। তালুক খরিদ হইল, কিন্তু প্রজারা মানিতে চাহিল না। সম্পত্তি ক্রুদ্ধ, আদায়ও সামান্য, সুতরাং বড় রকমের কোনো ব্যবস্থা করা চলে না। কিন্তু অল্পের মধ্যেই যে কি কৌশল গগন খেলিতে লাগিল, হরিহরের পক্ষের কোনো কর্মচারী গিয়া সেখানে টিকিতে পারিল না। অবশেষে গগনের নিজেরই এক প্রস্তাবে নিজেই নিযুক্ত হইল কর্মচারী, অর্থাৎ ভূতপূর্ব ভূস্বামী সাজিলেন বর্তমান জমিদারের গোমস্থা। মহাল শাসনে আসিল। হরিহর হাঁপ ছাড়িয়া বাঁচিলেন, কিন্তু আদায়ের দিক থেকে 1 পয়সাও তহবিলে জমা পড়িল না। এমনভাবেই কেটে গেল 2টি বছর। তারপরই হঠাৎ একদিন খবর আসিল, গোমস্তাবাবু গগন চাটুজ্যেকে খুঁজিয়া পাওয়া যাচ্ছে না। তারপর হইতে হরিহরের লোক আসিয়া খোঁজ খবর তত্ত্ব তল্লাশ করিয়া জানিল, আদায় যা হইবার হইয়াছে সমস্ত গগন আত্মসাৎ করিয়া সম্প্রতি গা ঢাকা দিয়াছে। পুলিশে ডায়েরি, আদালতে নালিশ, বাড়ি খানা তল্লাশি প্রয়োজনীয় যাহা কিছু ছিল সবই দেখা হইল, কিন্তু না টাকা না গগন, কাহারও সন্ধান মিলিল না। গগনের ভগিনী অনুরাধা, দুঃসম্পর্কের একটি ছেলে মানুষ ভগিনীও বাড়িতে থাকিত। পুলিশের লোকেরা তাহাকে গিয়ে কষামাচা করিল, কিন্তু কোনো তথ্যই বাহির হইল না। বিজয় বিলাত ফেরত। ইহাতে হরিহরকে অনেক টাকায় গুনিতে হইয়াছে। পাশ করিতে সে পারে নাই, কিন্তু বিজ্ঞতার ফলস্বরূপ মেজাজ গরম করিয়া বছর 2 পূর্বে দেশে ফিরিয়াছে। বিজয় বলেন, বিলাতে নাকি পাশ ফেলের কোনো প্রভেদ নাই। বই মুখস্থ করিয়া পাশ করিতে গাধারাও পারে। বাড়ি আসিয়া সে পিতার কাঠের ব্যবসায় কাল্পনিক দুরবস্থার শঙ্কা প্রকাশ করিল। কর্মচারী মহলে ইতিমধ্যেই নাম হইয়াছে। কেরানিরা তাহাকে বাঘের মতো ভয় করে। কাজের চাপে যখন নিঃশ্বাস ফেলিবার অবকাশ নেই, এমন সময় আসিয়া পৌঁছিল গণেশপুরের বিবরণ। সে কহিল, এ তো জানা কথাই ছিল। পিতা যে এমন করিবেন তা তো হতে বাধ্য, কিন্তু উপায়ও তো নাই, অবহেলাও করা চলে না। কাজেই নিজে গিয়ে একটি বিহিত তাহাকে করিতেই হইবে। এজন্যই তাহার গণেশপুরে আসা। কিন্তু এই ছোট্ট কাজে বেশি দিন পল্লীগ্রামে থাকা চলে না। যত শীঘ্র সম্ভব একটা ব্যবস্থা করিয়া তাহাকে কলিকাতায় ফিরিতেই হইবে, কেননা সমস্তই যে তাহার একার। সমস্তই তাহাকে নিজেই দেখিতে হয়। তাহার বড় ভাই অজয় হল এটর্নি, অত্যন্ত স্বার্থপর। নিজের অফিস ও স্ত্রী পুত্র নিয়ে সে অত্যন্ত ব্যস্ত থাকে। কোনো কাজেই তাহার কোনো সাহায্য পাওয়া যায় না, শুধুমাত্র ভাগাভাগি ছাড়া। স্ত্রী প্রভাময়ী, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। বাড়ির লোকজনের সংবাদ লওয়া তো দূরের কথা, শ্বশুর শাশুড়ি বাঁচিয়ে আছে কিনা সে খবর নেওয়াও তাহার অবকাশ নাই। গোটা 5-6 ঘর লইয়া বাড়ির যে অংশে তাহার মহল আছে,
তাহাতেও তাহার ঝি চাকর সবই আলাদা। এমনকি দেবর বিজয়ের প্রতিও তাহার চিরদিনই অবজ্ঞা। শুধুমাত্র বিলাত প্রত্যাবর্তনের পরে মনোভাবের কিঞ্চিত পরিবর্তন দেখা দিয়েছে। 2-4 দিন নিমন্ত্রণ করিয়া নিজে হাতে রাঁধিয়া ডিনার খাইয়াছে। সেখানে ছোট বোন অনিতার সহিত বিজয়ের পরিচয় হইয়াছে। সে এবার বিয়ে পরীক্ষায় অনার্সে পাশ করিয়া এমএ পড়ার আয়োজন করিতেছে। বিজয় বিপত্নিক। স্ত্রী মরবার পরই সে বিলাতে যায়। সেখানে সে কি করিয়াছে না করিয়াছে খোঁজ করবার অত্যন্ত আবশ্যক নাই। কিন্তু সেখান হইতে ফিরিয়া আসিবার পর থেকেই দেখা যায় স্ত্রী জাতির সম্বন্ধে তাহার মেজাজটা কিছুটা রুক্ষ। তাহার মা বিবাহের কথা বলিলেই সে জোর গলায় আপত্তি জানাইয়া তাহাকে নিরস্ত করিয়া দেয়। তখন হইতে প্রসঙ্গটা গোলেমেলেই কাটিয়াছে। গণেশপুরে আসিয়া একজন প্রজার সদরের গোটা 2 ঘর লইয়া বিজয় নতুন একটি কাছারি ফাঁদিয়া বসিয়াছে। সেরেস্তার কাগজপত্র গগনের গৃহে যাহা পাওয়া গিয়াছে জোর করিয়া এখানে আনা হইয়াছে এবং একটাই চেষ্টা চলিতেছে, তাহার ভগিনী অনুরাধা এবং দূরসম্পর্কের সেই ভগ্নী ও ছোড়াটাকে বহিষ্কৃত করা। বিনোদ ঘোষের সহিত এইমাত্রই সেই কারণেই পরামর্শ হইতেছিল। কলিকাতা হইতে আসিবার সময় বিজয় তাহার 7-8 বছরের ছেলে কুমারকে সঙ্গে আনিয়াছে। পল্লীগ্রামের সাপ খোপ বিছা ব্যাঙের ভয়ে মা আপত্তি জানালে বিজয় তখন বলিয়াছিল, মা, তোমার বড় বউয়ের প্রাসাদে তোমার নাড়ুগোপাল নাতি নাতনির অভাব নেই, কিন্তু এটাকে আর তা করো না, আপদে বিপদে মানুষ হতে দাও। এখানে বলা দরকার, বিজয়ের সন্তান মোটেই নাড়ুগোপালের মতো মানুষ হয়নি। কেননা বিজয় যখন বিলাতে তখন মাতৃহীন তাহার এই ছেলেটার অযত্নেই দিন গিয়াছে। সুতরাং যথেষ্ট বিত্ত বিভাব থাকা সত্ত্বেও কুমারকে দেখিবার কেহই ছিল না। কাজেই দুঃখে কষ্টে বেচারা বড় হইয়াছে। বিলাত হইতে বাড়ি ফিরিয়া এই খবরটা বিজয়ের কানে গিয়াছিল। গণেশপুরে আসিবার কালে বৌদিদি হঠাৎই দরদ দেখিয়া বলিয়াছিল, ছেলেটার সঙ্গে যাচ্ছে ঠাকুরপো, পাড়া গা জায়গা একটু সাবধানে রেখো, কবে ফিরবে? বিজয় বলিয়াছিল, যত শীঘ্র পারি। বৌদিদি তখন বলিয়াছিলেন, তা শুনেছি আমাদের সেখানে একটা বড় বাড়ি আছে, বাবা কিনেছিলেন। বিজয় তখন বলিয়াছিল, হ্যাঁ কিনেছিলেন, কিন্তু কেনা মানে থাকা নয় বৌদি, বাড়ি আছে কিন্তু দখল নেই। বৌদিদি তখন বলিয়াছিল, কিন্তু তুমি যখন নিজে যাচ্ছ ঠাকুরপো, তখন দখলে আসতেও দেরি হবে না। তা দখলে এলে একটা খবর দিও, যাব সেখানে। এই তো কাছেই, কাজেই পাড়াগা কখনো চোখে দেখিনি, গিয়ে না হয় কিছুদিন থেকে আসা যাবে। এ প্রস্তাবে বিজয় অত্যন্ত পুলকিত হইয়া বলিয়াছিল, আমি নিশ্চয় দখল করিয়া তোমাকে জানাবো বৌদি, আর সঙ্গে করে তোমার বোনটিকেও নিয়ে যেও। অনিতা যুবতী, সে দেখিতে সুশ্রী, সঙ্গে অনার্সে বিএ পাশ করিয়াছে। সাধারণ স্ত্রী জাতির বিরুদ্ধে বিজয়ের বাহ্যিক অবজ্ঞা থাকা সত্ত্বেও একাধারে গুণসম্পন্ন এমন রমণীকে সে তুচ্ছ করে না। এখানে শেষ করছে আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।